আসসালামু আলাইকুম। আমাদের এই কোর্সটা হচ্ছে স্ট্রাকচার অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন ল্যাব 2। তো স্ট্রাকচার অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন ল্যাব 1ও আমরা করেছি, যেখানে আমরা ট্রাস অ্যানালিসিস সম্পর্কে জেনেছিলাম। আর এক্ষেত্রে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আমরা নর্মালি একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের বিভিন্ন স্ট্রাকচারাল কম্পোনেন্ট যেগুলো থাকে ফ্রেমের, ওগুলার অ্যানালিসিস করব এবং ফার্দার ওগুলার ডিজাইন সম্পর্কে আমরা জানবো। তো আমরা যদি আমাদের ওভারঅল কী কী এক্সপেরিমেন্ট বা অ্যাসাইনমেন্ট আমাদের থাকবে সেটা যদি আমরা দেখি, ফার্স্ট অফ অল হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড বিল্ডিং 2D লেআউট। তো আমরা এখানে মোটামুটি একটা 2D লেআউট আমরা আমাদের মতো করে প্রিপেয়ার করব। দেন হচ্ছে আমরা স্ল্যাব ডিজাইন সেটা আমরা করব। দেন হচ্ছে বিম ডিজাইন, কলাম ডিজাইন, ফুটিং ডিজাইন, এগুলো সম্পর্কে আমরা জানবো, আমরা করব এগুলা। এবং ফাইনালি আমরা স্টেয়ার বিম ডিজাইন, লিন্টেল, সানশেড ডিজাইন, এগুলো আমরা দেখব। শেষের দিকে আমরা ফ্রেম অ্যানালিসিসটা করব, আমাদের যে বিল্ডিংটা থাকবে সেটার আমাদের প্ল্যান অনুযায়ী আর কি। তো প্রত্যেকের প্ল্যান ডিফারেন্ট হবে, সেক্ষেত্রে আমাদের অ্যানালিসিস বা ওভারঅল সব কিছুর ডিজাইন ভ্যালুস ডিফারেন্ট থাকবে। সো ফাইনালি যেটা অ্যানালিসিস করব, সেক্ষেত্রে আমরা স্ট্রাকচারাল অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন কোর্সটাতে যে ইনডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফ্রেম অ্যানালিসিস করছিলাম, পোর্টাল, ফ্রেম মেথড, ফ্যাক্টর মেথড, ক্যান্টিলিভার মেথড, ওই মেথডগুলো থেকে যে কোনো একটা মেথড আমরা এখানে ইউজ করব। তো ওভারঅল আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে এগুলা। তো শুরুতে যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে স্ল্যাব ডিজাইন দিয়ে, সাথে সাথে 2D লেয়ারটাও এখানে এক্সপেরিমেন্ট 1 সেটাও এখানে চলে আসবে। সো ফার্স্ট যেটা আমি এখন রেকর্ডিং করছি, এটাতে আমি স্ল্যাব ডিজাইন সম্পর্কে মূলত দেখাবো। সো স্ল্যাব ডিজাইনের ওভারভিউ একটু করে আমি বলতেছি। ইনিশিয়ালি আমরা একটা প্ল্যান দেখব এবং এখান থেকে আমরা স্ল্যাব প্যানেলগুলোর কয়েকটা কেস সম্পর্কে আমরা জানবো। আলটিমেটলি কেস ডিটারমাইন করব। এখানে আমরা যেমন কি দেখতে পাচ্ছি কেস 4, কেস 8, এভাবে কেস 2, এগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কয়েকটা স্টেপে আমাদের স্ল্যাবটা ডিজাইন করব। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা থিকনেস বের করব, ফ্যাক্টর লোড বের করব, কিছু মোমেন্ট কোফিশিয়েন্ট আমরা বের করব, সেটা আমরা দেখব ফার্দার। সো মোমেন্ট কোফিশিয়েন্টগুলোকে CA, CB এভাবে প্রকাশ করা হবে। সো সেগুলো আমরা দেখব। সো এরপর হচ্ছে আমরা সেই মোমেন্ট কোফিশিয়েন্টগুলো ইউজ করে ওভারঅল আমরা যেগুলা মোমেন্ট থাকবে, পজিটিভ মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট, সেগুলো সম্পর্কে আমরা জানবো, সেগুলো আমরা বের করব। সো মোমেন্টগুলো বের করার পরে সেই মোমেন্টের ভ্যালু ইউজ করে আমরা কি করব, আমরা রিইনফোর্সমেন্টের যেটা এরিয়া ওভারঅল সেটা বের করব। সেই এরিয়ার হিসাবে তার স্পেসিং কীরকম হবে, কত নাম্বার বার আমরা ইউজ করব, সেটা আমরা দেখব। তো স্ল্যাবের ক্ষেত্রে আমাদের রিইনফোর্সমেন্টগুলো জালির মতো করে আমরা মানে ওরিয়েন্টেশনগুলো ওইরকম হয়, জালির মতো হয়। সো দুইটা দিক থাকে, একটা হচ্ছে আমাদের লং ডিরেকশন যেদিকে লেন্থ বেশি থাকে, আরেকটা হচ্ছে শর্ট ডিরেকশন যেদিকে লেন্থ আমাদের কম থাকে। সো ওভারঅল পুরো জিনিসটার ডিটেলিংটা আমরা করব। তো এগুলো হয়তো আমরা যেগুলো কোর্স থাকে RCC-তে বা স্ট্রাকচারে, আমরা এগুলো সম্পর্কে আমরা অলরেডি জানি। তারপরেও আমি বিস্তারিত মোটামুটি এখানে আমরা যতটুকু প্রয়োজন হবে আলোচনা করব। তো শুরুতে যদি দেখি, এটা একটা বিল্ডিং প্ল্যান। সো এই বিল্ডিং প্ল্যানে আমাদের ওভারঅল রুমের যে ওরিয়েন্টেশনগুলো সেগুলো দেওয়া আছে, স্টেয়ারের পজিশনটা দেওয়া আছে। তো এর বাইরে কি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, কলাম যেগুলো সেগুলোর প্লেসমেন্টটাও এখানে দেখানো আছে আর কি। সো এই কলামের হিসাবে আমরা ফার্দার যে গ্রিড লাইনগুলো সেগুলো আমরা ড্র করতেছি। তো গ্রিড লাইনগুলো কলাম টু কলাম গ্রিড লাইনগুলো আমরা ড্র করতেছি। আমরা অনেকগুলো গ্রিড লাইন, আমাদের এই প্ল্যানটা যেহেতু অনেকগুলো কলাম আছে সেই হিসাবে গ্রিড লাইনও অনেকগুলো দেখতে পাচ্ছি, যদিও কিছু কিছু ক্ষেত্রে সেটা ইরেগুলার, যেমন কি এই দুইটা কলাম নিয়ে গ্রিড লাইনটা চলে গেছে, কিন্তু এখানে কোনো কলাম এই দুই পয়েন্টে নেই। সো ম্যাক্সিমাম কলাম সবগুলোই হচ্ছে দেখতে পাবো আমরা গ্রিড লাইনে যেটা ইন্টারসেক্টিং পয়েন্ট আছে সেখানে কলামগুলো বসানো, এবং পরবর্তীতে সেই গ্রিড লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আর কি, মানে কলাম টু কলাম আমরা কতগুলো বিম ড্র করতেছি। সো বিম লেআউটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে কি দেখতে পাচ্ছি, এখানে মানে বাইরের দিকে কতগুলো বিম, ভেতরের দিকে কতগুলো বিম, এভাবে আমরা বিমের লেআউটটা আমরা দেখতে পাচ্ছি আর কি। তো বিমের হিসাবে ফার্দার আমরা কি করব, আমরা স্ল্যাবটা
আমরা কনসিডার করব। তো যদি আমরা দেখি এখানে একটা আমাদের স্ল্যাব হতে পারে এই বিম, এই বিম, এই বিম আর এই বিম, এই চারটা বিমের হিসাবে এখানে একটা স্ল্যাব হতে পারে, এখানে একটা স্ল্যাব হতে পারে, এখানে একটা স্ল্যাব হতে পারে, এখানে তো স্টেয়ার আছে, এর বাইরে এখানে একটা স্ল্যাব, এখানে একটা স্ল্যাব, এভাবে আমরা স্ল্যাবগুলা কনসিডার করতেছি। তো ফার্দার যদি আমরা দেখি সেই স্ল্যাবের ওভারঅল জাস্ট একটা সিম্পল লেআউট আমরা এখানে দেখাচ্ছি। তো যার মধ্যে স্ল্যাবগুলোকে বিভিন্ন নাম দিয়ে বা কেস দিয়ে ডিটারমাইন করা হচ্ছে, ডিফাইন করা হয়েছে। সো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি যেমন কি S1 কেস 4, এটাকে S1 কেস 4 বলা হচ্ছে, এটাকে S3 কেস 9, S3 কেস 9 এভাবে লেখা হচ্ছে। তো এটা আর এটা একই হওয়ার কারণ হচ্ছে আমাদের এই প্ল্যানটা সিমেট্রিক্যাল। আমি যদি মাঝ বরাবর এখানে লাইন টানি, তো এদিকে যা এদিকেও তা, ডাইমেনশন সেম। তো যার কারণে এটা স্ল্যাব 1 হলে এটাও স্ল্যাব 1, বিষয়টা এরকম আর কি। সো এখান থেকে যে কোনো একটা স্ল্যাব মেইনলি হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় ডাইমেনশনের যে স্ল্যাবটা সেটা আমরা হয়তো ফার্দার কনসিডার করব আমাদের ডিজাইনের জন্য। কারণ সবচেয়ে বড় স্ল্যাব যেটা ধরে নিলাম এটা আমাদের সবচেয়ে বড় স্ল্যাব এখানে বড় ডাইমেনশনের, যার উইথ হচ্ছে 16 ফিট 10 ইঞ্চ আর এদিকে বরাবর লেন্থ হচ্ছে 14 ফিট। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় প্যানেল এখানে, স্ল্যাব প্যানেল। সো এটার হিসেবে যদি আমরা ডিজাইন করি, এটার হিসেবে যে রিইনফোর্সমেন্ট পাবো ওভারঅল বাকি সবগুলাতেও সেটা স্যাটিসফাই করবে, কারণ বাকি স্ল্যাবগুলো হচ্ছে সাইজে ছোট আর কি। সো ওভারঅল এটা হচ্ছে আমাদের একটা স্ল্যাব। তো ফার্দার আমি বিষয়টা আরও ক্লিয়ার হবে আমরা যখন ডিজাইনটা স্টার্ট করবো আর কি। সো আমি এখানে স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে যতটুকু সিম্পলি বোঝানো যায় সেটা আমি বোঝানোর ট্রাই করব। ফার্স্ট অফ অল যদি আমরা দেখি কিছু মানে কন্ডিশন বলে দিয়েছে আমাদের স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে। সো এটা হচ্ছে কোড এসিআই এর মোমেন্ট কোফিশিয়েন্ট মেথড ইউজ করে, তবে যেটা বিএনবিসি 2013 বা 2020-ও একই টাইপের আমরা ভ্যালুগুলো পাবো আর কি, সেটা আমরা ফার্দার দেখতে পাবো। সো এক্ষেত্রে ফার্স্ট অফ অল বলছে কি এখানে যে দ্য প্রভিশনস অফ দিস সেকশন মে বি ইউজড অ্যাজ অল্টারনেটিভ টু দোজ অফ এত এত ফর টু ওয়ে স্ল্যাবস সাপোর্টেড অন অল 4 এজেস। তো একটা স্ল্যাব থাকবে যার চারপাশে হচ্ছে কি সাপোর্ট থাকবে, মানে বিম থাকবে বাই ওয়ালস অর স্টিল বিমস অর মনোলিথিক কনক্রিট বিমস হ্যাভিং এ টোটাল ডেপথ নট লেস দ্যান 3 টাইমস দ্য স্ল্যাব থিকনেস। তো এই বিমের ওভারঅল থিকনেসটা বা হাইটটা আমার কি হবে স্ল্যাবের 3 গুণ হবে বা 3 গুণের চেয়ে বেশি হবে। সেকেন্ডলি বলছে কি এখানে দ্য প্যানেলস শ্যাল বি রেক্ট্যাঙ্গুলার। সো প্যানেল কি হতে হবে, রেক্ট্যাঙ্গুলার হতে হবে with a ratio of longer to shorter span, center to center supports not greater than 2। তো সেক্ষেত্রে বলতেছে কি আমার একদিক বরাবর যদি আমাদের লং স্প্যান হয়, যেমন কি আমাদের এখানে যদি আমরা দেখি এখানকার যেটা আমার স্ল্যাব প্যানেলের ডাইমেনশন 16 ফিট 10 ইঞ্চ আর এদিকে হচ্ছে 14 ফিট। তো 16 ফিট 10 ইঞ্চটা হচ্ছে আমার লং ডিরেকশন, 14 ফিটটা হচ্ছে আমার শর্ট ডিরেকশন। সো লং ডিরেকশন বাই শর্ট ডিরেকশন করলে কি হবে, সেটা 2 এর চেয়ে বড় হবে না। তার মানে একদিকে যদি আমার 20 ফিট হয় আরেকদিকে যদি আমার 10 ফিট হয় তাহলে সেটার ভ্যালু হচ্ছে কত, 2 রেশিওটা 20/10। তো সেটা 25/10 হতে পারবে না, সেক্ষেত্রে সেটা 2 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম। সো এটা বিষয়টা জাস্ট একটু দেখতে হবে আর কি। সো এখন ডিজাইনের স্টেপগুলো আমরা যদি দেখি, ফার্স্ট অফ অল হচ্ছে ডিটারমিনেশন অফ থিকনেস অফ স্ল্যাব প্যানেল। সো আমরা স্ল্যাব প্যানেলের থিকনেসটা ডিটারমাইন করব, সেটা আমরা কীভাবে করতে হয় আমরা একটা এখানে এক্সাম্পল আছে সেটা আমরা দেখবো আর কি, ওইটা দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আমরা ইনিশিয়ালি 3Dটা একটু করে ডিসকাস করতেছি। সেকেন্ডলি হচ্ছে ক্যালকুলেশন অফ ফ্যাক্টর লোড। তো এক্ষেত্রে হচ্ছে ফ্যাক্টর লোড সম্পর্কে আমরা জানি total factor load equals 1.2 into dead load plus 1.6 into live load, যেটা জেনারেল ইকুয়েশন আর কি। যেখানে ডেড লোড বলতে কি আমাদের স্ল্যাবের সেলফ ওয়েট, যেহেতু সেটা কনক্রিট রিইনফোর্সড কনক্রিটের তৈরি তার নিজের একটা সেলফ ওয়েট থাকবে। তারপর ফ্লোর ফিনিশ, মানে আমাদের সেখানে টাইলস দেওয়া হয় বা প্লাস্টার দেওয়া হয় বা এনিথিং, সেটা হচ্ছে ফ্লোর ফিনিশ, সেটার ওয়েটটা আমার অ্যাড হবে এখানে। তো যদি পার্টিশন ওয়াল থাকে মানে আমাদের এডিশনাল যদি আমাদের ওয়াশরুম থাকে বা কোনো কিছু থাকে সেটার জন্য এক্সট্রা আমার কি থাকতে পারে, ওই স্ল্যাবের ওপর ওয়াল থাকতে পারে। তো সেই ওয়ালগুলোর ওয়েট আমার সেখানে অ্যাড হবে।
বিষয়টা এরকম। সেকেন্ডলি হচ্ছে লাইভ লোড সম্পর্কে আমরা জানি সেটা মানে উইন্ড লোড, আর্থকুয়েক লোড, যে কোনো টাইপের লোড হতে পারে, সেটা আমাদের এখানে কনসিডার করতে হবে আর কি। সো ওভারঅল বিষয়টা এরকম। আর এমনিতে একটা ইন জেনারেল লাইভ লোড আমরা ধরে নিই, কারণ আমাদের যত ধরনের লাইভ লোড এখানে আমাদের মুভমেন্ট হয়, যেমন যে লোডগুলা, যেমন কি আমাদের থাকতে পারে সেখানে কোনো যেহেতু যে সেটা যদি আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেখানে মানুষজন থাকবে, তাদের বিভিন্ন জিনিসপত্র যেগুলা অনেক সময় মুভ হয় এদিক সেদিক, তো সেগুলোর ওয়েটটা আমরা লাইভ লোড হিসেবে ধরবো, সেটার ইন জেনারেল একটা ভ্যালু আমরা ধরে নিব আর কি। সো এরপর হচ্ছে স্টেপ 3, যেটা ডিটারমিনেশন অফ মোমেন্ট কোফিশিয়েন্ট। সো সেক্ষেত্রে মোমেন্ট কোফিশিয়েন্টটা কি সেটা আমরা একটু পরে দেখতেছি, তার আগে একটা ভ্যালু আমাদেরকে বের করতে হবে এখানে, m equals a by b। সো হোয়ার a equals হচ্ছে কি শর্টার লেন্থ অফ দ্য স্ল্যাব, b হচ্ছে লঙ্গার লেন্থ অফ দ্য স্ল্যাব। তো আমরা যদি এই আমাদের এই প্ল্যানটা দেখি, এখানে লং হচ্ছে কত 16-10 আর শর্ট হচ্ছে 14 ফিট, তাইলে 16-10 আর 14 ফিট। শর্ট এ হচ্ছে শর্ট, সবসময় মাথায় রাখতে হবে এটা হচ্ছে শর্ট। তো উপরে যদি 14 ফিট হয়, নিচে হচ্ছে কি হবে আমার 16 ফিট 10 ইঞ্চ সেটা হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যে ভ্যালুটা পাবো এম এর, সেটা অবশ্যই 1 বা 1-এর চেয়ে কী হবে, ছোট হবে, যেহেতু উপরের দিকে আমরা শর্ট লেন্থটা বসাচ্ছি, ঠিক আছে। সো এই এম এর ভ্যালুটা আমরা ফার্দার একটা জায়গায় আমরা ইউজ করব, সেটা কোথায়, সেটা হচ্ছে আমরা মোমেন্ট কোফিশিয়েন্ট বের করতে গিয়ে। সো মোমেন্ট কোফিশিয়েন্টের মধ্যে কয়েক টাইপের ভ্যালু আছে, একটা হচ্ছে সিএ নেগেটিভ, সিবি নেগেটিভ, সিএডিএল পজিটিভ, সিবিডিএল পজিটিভ, সিএএলএল পজিটিভ, সিবিএলএল পজিটিভ। এখানে কমন যেটা সেটা হচ্ছে কি আমার এ আর বি। এ হচ্ছে আমার শর্ট লেন্থ, বি হচ্ছে আমার লঙ্গার লেন্থ যেটা সেটা স্ল্যাবের। আর নেগেটিভ বলতে বোঝাচ্ছে আমাদের যে নেগেটিভ মোমেন্ট যেখানে হয়, একটা আমরা যদি চিন্তা করি একটা সিম্পলি সাপোর্টেড বিম বা স্ল্যাবের ক্ষেত্রে, সেটা যদি এরকম হয়, এদিকে সাপোর্ট আছে আমার, এদিকে সাপোর্ট আছে, তো সেক্ষেত্রে তার মোমেন্ট তার ব্যান্ডিংটা কীরকম হবে, তার ব্যান্ডিংটা হবে এরকম। তো সেক্ষেত্রে মাঝ বরাবর হচ্ছে আমাদের পজিটিভ মোমেন্ট, সাপোর্টে আমাদের নেগেটিভ মোমেন্ট, এবার আমরা চিন্তা করি। সো এখানে সিএ নেগেটিভ আর সিবি নেগেটিভ, এগুলো হচ্ছে আমরা নেগেটিভ মোমেন্ট যেটা হবে সাপোর্টে, ওইটা বের করার জন্য আমরা ইউজ করব। আর পজিটিভ যে ভ্যালুগুলো, সেগুলো ডেড লোড আর লাইভ লোড কনসিডার করে সেগুলো আমরা মিড স্প্যানের হিসাবে আমরা সেই কোফিশিয়েন্টের ভ্যালুগুলো ইউজ করব আর কি, যখন আমরা মোমেন্ট ক্যালকুলেশন করব। সো আমরা এম এর ভ্যালু থেকে এম এর ভ্যালু ইউজ করে আমরা ফাইনালি সি মানে মোমেন্ট কোফিশিয়েন্ট যেগুলো সি এ সিবি, এগুলো আমরা পাবো। সো সেগুলো আমরা কিভাবে পাবো ফার্দার আমরা একটু দেখব, সমস্যা নেই। আমরা মোমেন্ট কোফিশিয়েন্টগুলো বের করার জন্য এই চার্টটা ইউজ করব, এই চার্ট থেকে মূলত আমরা মোমেন্ট কোফিশিয়েন্টটা পাবো। সো মোমেন্ট কোফিশিয়েন্টগুলো পাওয়ার পরে ফাইনালি আমরা স্টেপ 4, যেটা আমরা ক্যালকুলেশন অফ মোমেন্টস, সেটা আমরা দেখব। সো ফার্স্ট অফ অল হচ্ছে পজিটিভ মোমেন্ট, যেটা আগে বলছিলাম যে পজিটিভ মোমেন্ট আমার দুই ডাইরেকশনে হতে পারে, সেটা শর্ট ডিরেকশনে এম এ অথবা লং ডিরেকশনে এম বি, এই দুইটা হতে পারে। সো এম এর ক্ষেত্রে হচ্ছে সিএডিএল ইন্টু ডাব্লিউডিএল ইন্টু এল স্কোয়ার প্লাস সিএএলএল ইন্টু ডাব্লিউএলএল ইন্টু এল স্কোয়ার। এভাবে আমরা ইকুয়েশনটি ইউজ করব, যেখানে সিএডিএল সিএএলএল এগুলো আমরা চার্ট থেকে পাবো, ডাব্লিউডিএল ডাব্লিউএলএল এগুলো আমরা বের করব, মানে টোটাল ডেড লোড, টোটাল লাইভ লোড, এগুলোর ভ্যালু বসাচ্ছি এখানে আমরা। এরপর হচ্ছে আমরা যেটা এল এ মানে শর্ট স্প্যান যেটা, সেটা শর্ট ডিরেকশনের যেটা লেন্থ, সেই ভ্যালুটা আমরা বসাবো, সেখান থেকে আমরা মোমেন্টের ভ্যালুটা পাবো, একইভাবে এমবিটা পাবো। সো এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট। এরপর একইভাবে আমরা নেগেটিভ মোমেন্ট বের করব, মাইনাস এম এ মাইনাস এম বি। এখানে জাস্ট সাইনটা দিয়ে জাস্ট পজিটিভ অথবা নেগেটিভ মোমেন্ট বোঝাচ্ছে, এটার ভ্যালু নেগেটিভ হবে বা ভ্যালু পজিটিভ হবে সেটা না, এটা হচ্ছে জাস্ট আমার ওভারঅল মোমেন্টটা কী ধরনের মোমেন্ট সেটা বোঝানোর জন্য, টাইপ অফ মোমেন্ট কী সেটা বোঝানোর জন্য এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ দেওয়া হচ্ছে। সো এক্ষেত্রে সিএ নেগেটিভ সিবি নেগেটিভ এগুলো ইউজ করে আমরা টোটাল যেটা লোড ফ্যাক্টর লোড সেটা বসাবো, এল এ বসাবো, এল বি বসাবো, আমরা সে কীভাবে নেগেটিভ মোমেন্টগুলো পাবো।
তো ওভারঅল এটাই হচ্ছে আসলে মোমেন্ট কোফিশিয়েন্ট ইউজ করে আমাদের মোমেন্টগুলো বের করার বিষয়টা থাকবে। সো এই মোমেন্ট থেকে ফার্দার আমরা কি করব, আমরা যে কোনো ডিরেকশনে, সেটা শর্ট ডিরেকশন হতে পারে বা লং ডিরেকশন হতে পারে, যে কোনো ডিরেকশনে আমরা যেটা রিইনফোর্সমেন্টের ভ্যালু সেটা আমরা বের করব। সেই রিইনফোর্সমেন্টের ভ্যালু থেকে পরবর্তীতে আমরা স্পেসিং কত নাম্বার বার ইউজ করব সেটা আমরা ডিটারমাইন করব আর কি, এবং ফাইনালি আমাদের স্ল্যাব ডিটেলিংটা আমরা দেখাবো ড্র করে এঁকে। সো ওভারঅল বিষয়টা হচ্ছে এরকম। সো আমরা এখন একটা এক্সাম্পল দেখাবো। এক্সাম্পলটা করলে আমাদের মোটামুটি সব কিছু এতক্ষণ যা বললাম কোনো কিছু কনফিউশন থাকলে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জাস্ট কিছু মানে টার্ম এখানে বলা আছে সেটা আমরা দেখি। সো আমাদের ইনকেস আমাদের যদি সেটা কুইজ হয়, ফাইনালি কুইজের ক্ষেত্রেও একইভাবে এরকম কিছু একটা বলা থাকবে। আমাদের প্যানেলটার সাইজ কীরকম, স্পেসিং কীরকম, একটা কলাম থেকে আরেকটা কলামের বিষয়গুলো, এবং এখানে ডেড লোড লাইভ লোড কীরকম ধরতে হইতে পারে। তারপর হচ্ছে আমাদের এখানের ম্যাটেরিয়ালের গ্রেডগুলো কীরকম, মানে কংক্রিটের ক্ষেত্রে কংক্রিটের ক্রাশিং স্ট্রেংথ, তারপর হচ্ছে স্টিলের ইল্ড স্ট্রেংথ, এগুলো কীরকম সেগুলো আমাদের হয়তো এবার লিখে বলা থাকবে। তো সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেন বুঝে আমাদেরকে কুইজে ওইভাবে আনসার করতে হবে আর কি। সো শুরুতে হচ্ছে আমরা কোয়েশ্চেনটা যদি দেখি, beam column supported floor slab of a 93 feet 6 inch by 75 feet 6 inch center to center distance of extreme columns. Cyclone shelter is to carry a service live load of 100 pound per square feet in addition to its own weight, half-inch thick plaster and 3 by 2 inch thick floor finish. Supporting columns of 14 inches square are spaced orthogonally at an interval at 31 feet 2 inch and 25 feet 2 inch on centers along longitudinal and transverse directions respectively. Width of each beam is 14 inch. Using BNVC or SAI code of moment coefficients, design the slab by USD method if F prime C equals 3000 pound per square inch and Fy equals 60,000 pound per square inch. So এখানে যে ভ্যালুগুলো বলা আছে সেটা হচ্ছে আমার ওভারঅল স্ল্যাব প্যানেল, মানে পুরো প্ল্যানটার আর কি, লং ডিরেকশন আর শর্ট ডিরেকশনের ডাইমেনশনটা বলা আছে 93 ফিট 6 ইঞ্চ আর হচ্ছে কি 75 ফিট 6 ইঞ্চ এটা বলা আছে। এরপর হচ্ছে লাইভ লোডের ভ্যালু বলা আছে 100 পিএসএফ, আর প্লাস্টার বলতেছে 0.5 ইঞ্চ বা হাফ ইঞ্চ, তারপর ফ্লোর ফিনিশ হচ্ছে 3/2 ইঞ্চ এটা বলা আছে। সাপোর্টিং কলাম যেগুলো, কলামগুলোর সাইজ বলা আছে কত 14/14 ডাইমেনশন আর কি, কলামের ডাইমেনশন ক্রস সেকশন করলে, আমি যদি ক্রস সেকশন চিন্তা করি কলামের, তো এদিকে 14 এদিকে 14 এইভাবে। একইভাবে আমাদের যে বিম আছে বিমেরও কি মানে আমাদের উইথ যেটা আর কি, বিম আমরা যদি উপর থেকে দেখি, যেমন কি এখানে বিম যেগুলো আছে, সো এই বিমগুলার মানে উইথ যেটা সেটা হচ্ছে এখানে কত 14 ইঞ্চ এরকম। আর এফ প্রাইম সি এফ ওয়াই এগুলো বলা আছে 3000-60,000 পিএসআই। আর এর বাইরে হচ্ছে কি আমাদের প্রত্যেকটা কলাম টু কলাম স্পেসিংটা বলা আছে। লং ডিরেকশনে সেটা কত 31 ফিট 2 ইঞ্চ আর শর্ট ডিরেকশনে 25 ফিট 2 ইঞ্চ। তো সেটা যদি আমরা ফার্দার সেটাকে সিম্পলি লেআউটটা করি, এদিক বরাবর কত টোটাল 93 ফিট 6 ইঞ্চ কোশ্চেন অনুযায়ী, এদিক বরাবর হচ্ছে 75 ফিট 6 ইঞ্চ, ঠিক আছে। সেটাকে যদি 3 ভাগ করি বা 25 ফিট 2 ইঞ্চ হিসাবে যদি ভাগ করি, তাহলে তিনটা আমার মানে প্যানেল আমরা পাবো, তিনটা প্যানেল। একইভাবে এদিক বরাবর যদি আমরা চিন্তা করি 31 ফিট 2 ইঞ্চ স্পেসে আছে, তাহলে আমরা এখানেও কি পাবো, এইভাবে তিনটা প্যানেল পাবো, ঠিক আছে। এটা একটা, এটা একটা, এটা একটা, এদিকেও, এদিকে এটা একটা, এটা একটা, এটা একটা। তো তার মধ্যে এখন আমরা যদি দেখি এখানে কয়েকটা টার্ম বলা আছে 48492 484, এগুলো আসলে কি সেটা আমরা একটু পরে জানবো। তো আমাদের স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে প্রথম যে স্টেপটা ছিল সেটা হচ্ছে কি থিকনেস ডিটারমাইন করা। সো এখানে বলা আছে কি
Slab panel orientation and case type. For example, case 9 is typical exterior, 4 is corner slab, etc. বলতেছে। তো 9টা হচ্ছে কি আমার একটা নর্মালি টিপিক্যাল এক্সটেরিয়র আর কি, এক্সটেরিয়র প্যানেল, আর 4 যেটা এটা হচ্ছে কি কর্নার স্ল্যাব বা কর্নার প্যানেল, ঠিক আছে। তো যেখানে আমাদের শর্ট ডিরেকশন এ আর লং ডিরেকশন বি এই দুইটা ভ্যালু আমরা বের করব। যেহেতু সবগুলার স্পেসিংটা সেম, তো সিম্পলি আমরা এখানে চিন্তা করি এ ইকুয়ালস লিখে আছে কি 25 ফিট 2 ইঞ্চ মাইনাস 1 ফিট 2 ইঞ্চ। এটা বলতে কি বোঝাচ্ছে? সো এদিকে হচ্ছে আমার কি শর্ট ডিরেকশন, তো প্রত্যেকটা আমার হচ্ছে এ, এখানে প্রত্যেকটা আমার এ। সো এ ইকুয়ালস 25 ফিট 2 ইঞ্চ, এটা মানে এটাকে 3 ভাগ করলে যেটা হয় 25 ফিট 2 ইঞ্চ মাইনাস 1 ফিট 2 ইঞ্চ। এটা মানে বোঝাচ্ছে কি আমরা যদি এই ফিগারটা এখানে দেখি, আমাদের বিম হচ্ছে কত করে 14 ইঞ্চ করে, ঠিক আছে। তো আমরা যখন একটা স্ল্যাব প্যানেল ধরবো শর্ট ডিরেকশনে, তাহলে এটার সেন্টার এই বিমের সেন্টার আর এই বিমের সেন্টার যদি কনসিডার করি, তাহলে এই পুরাটা আমাদের কি হবে ওই স্ল্যাব প্যানেলের শর্ট ডিরেকশনের লেন্থ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের পুরা মানে লেন্থ থেকে আমার এদিকে কত বিমের অর্ধেক, এদিকে বিমের অর্ধেক আমার বাদ যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের বিমের টোটাল উইথ ছিল আমাদের 14 ইঞ্চ, তাহলে সেটার অর্ধেক করলে কত হয় 7 ইঞ্চ। আবার 7 ইঞ্চকে যেহেতু দুই দিক থেকে 7 ইঞ্চ করে বাদ যাচ্ছে, তাহলে দুইটাই যদি আমি একসাথে কনসিডার করি তাহলে সেটা কত হয় আবার 14 ইঞ্চ হয়ে যাচ্ছে, মানে 1 ফিট 2 ইঞ্চ আর কি। 14 ইঞ্চ মানে 1 ফিট 2 ইঞ্চ। সো সেটা আমার কি করব 25 ফিট 2 ইঞ্চ থেকে বাদ দিব। একইভাবে বি এর ক্ষেত্রেও সেম, মানে লং ডিরেকশন যেটা 31 ফিট 2 ইঞ্চ ক্ষেত্রেও সেম 14 আমার কি ইঞ্চ যেটা সেটা আমরা বাদ দিব। সো আমাদের কোনো কারণে বিমের ডাইমেনশন যদি চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে সে যতটুকু আমাদের বাদ দিতে হবে ওটা আমরা ওইভাবে কনসিডার করব। সেই ক্ষেত্রে এর ভ্যালু আমরা 24 ফিট পাচ্ছি, বি এর ভ্যালু পাচ্ছি 30 ফিট, যার মধ্যে বিটা হচ্ছে আমার কি মানে লং ডিরেকশন প্লাস হচ্ছে এটার ভ্যালুটা বড়, যেটাকে আমরা এলএন হিসেবে কনসিডার করব, মানে নমিনাল লেন্থ হিসেবে আমরা এটাকে কনসিডার করব এলএন এটা। সো এখানে যদি আমরা এখন থিকনেসটা ডিটারমাইন করি, থিকনেস ডিটারমাইন করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে টি ইকুয়ালস এটা। সো যার মধ্যে এলএন আমরা অলরেডি জানি 30 ফিট ইন্টু 0.8 প্লাস এফওয়াই হচ্ছে 60,000 পিএসআই ডিভাইড বাই বাকি যেটা ভ্যালু সেটা ডিভাইড বাই নিচে হচ্ছে 36 প্লাস 9 বিটা মানে হচ্ছে আমার লং বাই শর্ট, মানে 30 বাই 24, ঠিক আছে। তো এটা করলে টি এর ভ্যালু আমরা পাবো ফাইনালি 8 ফিট 8.5 ইঞ্চ, ঠিক আছে। সো 8.5 ইঞ্চ হলে সেখান থেকে আমরা পরবর্তীতে ইফেক্টিভ ডেপথ, যেটা আমরা এই বিষয়টা সম্পর্কে জানি, যে কোনো একটা সেকশনের ক্ষেত্রে আমরা যদি বিমের কথা বলি, আমার নিচে যদি কি থাকে রিইনফোর্সমেন্ট থাকে এভাবে, তো সেক্ষেত্রে ওপরের টপ সারফেস থেকে আমার সেই রিইনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে আমার কি ইফেক্টিভ ডেপথ ডি, ঠিক আছে। তো স্ল্যাবের ক্ষেত্রে বিষয়টা সেম, মানে আমার এখানে যেটা নিচে ক্লিয়ার কভার থাকবে, মানে রিইনফোর্সমেন্টের সেন্টার থেকে নিচের যে পোর্শন কনক্রিট পোর্শনটা, সেই ক্লিয়ার কভারটা আমরা বাদ দিব, সেটা 1 ইঞ্চ এখানে। সো 8.5 মাইনাস 1 ইঞ্চ, তাহলে 7.5 ফিট এই ভ্যালুটা আমরা পাচ্ছি। তো এটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ ডি। এবার আমরা আমাদের থিকনেস বের করা শেষ, আমরা এখন কি করব ফ্যাক্টর লোডগুলো বের করব। সো ফার্স্ট অফ অল হচ্ছে ডেড লোডের ক্ষেত্রে, সো আমরা ডেড লোডের ক্ষেত্রে যদি দেখি আমাদের যেটা 8.5 মানে যেটা থিকনেস আর কি 8.5, সেটা প্লাস হচ্ছে আমাদের প্লাসটা যেটা ছিল 0.5 ইঞ্চ হাফ ইঞ্চ আর কি, প্লাস হচ্ছে ফ্লোর ফিনিশ যেটা ছিল 3/2 ইঞ্চ, সেটা এই তিনোটা থিকনেস আমরা কনসিডার করতেছি। সো এই তিনোটা থিকনেস ইনটু 150 পাউন্ড পার ফিট কিউব। এখানে 12.5 দিয়ে লেখা আছে, এটা বুঝতে হবে এভাবে যে 8.5 প্লাস 0.5 প্লাস 1.5 ডিভাইড বাই আমরা এখানে 12 ধরি, যেহেতু আমরা ফিট থেকে সেটাকে এটা উপর থেকে ইঞ্চ আছে, ইঞ্চ থেকে আমরা সেটাকে ফিটে কনভার্ট করব 12 দিয়ে ভাগ করে, ইনটু আমরা দিব 150, 12.5 এর জায়গায় 150 ধরো, ইনটু 1.2। সো 150 বাই 12 করলে আসলে 12.5ই হয় আর কি। তো সেটা আমরা বুঝতে পারবো
ক্যালকুলেট করলে। সো তার মানে 8.5 প্লাস 0.5 প্লাস 1.5 ডিভাইড বাই 12 ইন্টু 150 ইন্টু 1.2 করলে 157.5 পিএসএফটাই আসবে, ঠিক আছে। একইভাবে লাইভ লোডের ক্ষেত্রে কি 100 ইন্টু 1.6 বা 1.2 এগুলো হচ্ছে কি ফ্যাক্টর যেটা সেটা, সেক্ষেত্রে আসছে 160 WLL, দুইটা যোগ করলে WU বা টোটাল ফ্যাক্টর লোডটা হচ্ছে কত 317.5, এটা মনে রাখতে হবে। সো আমরা টোটাল ফ্যাক্টর লোডটাও বের করলাম। এরপর আমাদের এখন হচ্ছে মোমেন্ট কোএফিসিয়েন্টগুলো বের করার বিষয়টা আসবে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা আমরা এখন ফার্দার দেখবো আর কি। সো আমরা ফার্স্ট অফ অল যদি m এর ভ্যালুটা বের করি, আমরা শর্ট লং ডিরেকশন দুইটাই জানি। সো m ইকুয়ালস হচ্ছে কি a বাই b, a হচ্ছে কত 24 ফিট, b হচ্ছে 30 ফিট। সো এটা করলে m এর ভ্যালু আসে কত 0.8। সো আমাদের নিজেদের প্ল্যানের ক্ষেত্রে যেভাবে আসে সেভাবে আমরা এটাকে করব। সো m এর ভ্যালু আমরা 0.8 পেলাম। এখন আমরা কি করব, আমরা এরকম একটা চার্ট করব। আমাদের এখানে এই চার্টটা একটু দেখার আগে আমরা কেসের ক্ষেত্রে, নির্দিষ্ট কেসের ক্ষেত্রে কেসগুলো কি কি বা m এর ভ্যালু কোথায় ইউজ হয় সেটা আমরা একটু দেখি। সো শুরুতে হচ্ছে কি, ধরো এটাতে আমরা যদি এখানে দেখি কি আছে, আমাদের এই পাশে হচ্ছে m এর ভ্যালুটা বলা আছে, যেমন কি 1, 0.95, 0.9, 0.85 এভাবে করে কি আমার ভ্যালুগুলো বলা আছে m এর ভ্যালু। আর আমরা যেহেতু CA নেগেটিভ, CB নেগেটিভ এরকম কতগুলো জিনিস বের করব, সেগুলো আমরা এখানে বলা আছে, যেমন কি CA নেগেটিভ, CB নেগেটিভ, CA নেগেটিভ, CB নেগেটিভ। তো CA নেগেটিভের মধ্যে এই বরাবর রো যেটা, সেটাতে CA নেগেটিভের ভ্যালুগুলো দেওয়া আছে বিভিন্ন কেস টাইপের জন্য, কেস 1 থেকে শুরু করে কেস 9। সো বিভিন্ন এই কেসগুলোর জন্য আমাদের CA নেগেটিভগুলো বলা আছে। একইভাবে CB নেগেটিভের জন্য কি বিভিন্ন কেসের জন্য আমাদের ভ্যালুগুলো বলা আছে, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো হচ্ছে কিসের ভ্যালু, এগুলো হচ্ছে আমাদের CA নেগেটিভের ভ্যালু বা CB নেগেটিভের ভ্যালু, ঠিক আছে। সো আমরা যদি কেসগুলো দেখি, কেস 1 হচ্ছে কি যদি আমার কোনো দিকে কন্টিনিউয়াস সাপোর্ট না থাকে। তারপর কেস 4 হচ্ছে আমার কি দুই দিকে কন্টিনিউয়াস সাপোর্ট আছে আর দুই দিকে কন্টিনিউয়াস সাপোর্ট নেই। তো এটা দিয়ে কি বোঝাচ্ছে, আমরা ফার্স্ট অফ অল জাস্ট কেস 4টাতে একটু ফোকাস করি। সো দুই দিকে কন্টিনিউয়াস সাপোর্ট, লং আর শর্ট আর লং, আর দুই দিকে লং আর শর্টে আমার কোনো কি নাই, কন্টিনিউয়াস সাপোর্ট নাই, কেস 4। সো এটা যদি আমরা একটু এখন দেখি, যেমন কি এটা একটা কেস 4। সো এই কর্নার স্ল্যাবটা কেস 4 কেন, এক্ষেত্রে হচ্ছে আমাদের এই পাশে আমার কি হচ্ছে, আমার স্ল্যাবটা কন্টিনিউ হচ্ছে, একইভাবে এই পাশেও আমার স্ল্যাবটা কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে। আর বাকি দুই পাশে হচ্ছে কি আমার স্ল্যাবটা কন্টিনিউ হচ্ছে না। সো ওই জন্য এটা হচ্ছে আমার কি কেস 4 এর মধ্যে পড়বে। একইভাবে আমরা যদি কেস 8 এটা দেখি, 8 এর ক্ষেত্রে কি আছে, আমার তিন দিকে কন্টিনিউ হয়েছে আর একদিকে কন্টিনিউ হয়নি, ঠিক আছে, এরকম বিষয়। তাহলে কেস 8টা যদি দেখি, যেমন কি তিন দিকে আমার কন্টিনিউয়াস আছে আর একদিকে খালি। তবে এটা কেস 8 কেন, কেস 9ও তো সেম। কেস 9 যদি আমরা দেখি, তিন দিকে কন্টিনিউয়াস একদিকে খালি। এই বিষয়টা হচ্ছে, এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, আমার কেস 8 ক্ষেত্রে লং ডিরেকশন যেটা, মানে এই বরাবর যেটা লং, সেটা হচ্ছে কি আমার কন্টিনিউ হয় নাই। আর কেস 9 ক্ষেত্রে হচ্ছে কি শর্ট যেটা ডিরেকশন, শর্টের দিকে কি হয় নাই, কন্টিনিউ হয় নাই, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে সেক্ষেত্রে কেস 9। সেভাবে করে আমরা প্রত্যেকটা কেস আমরা এখানে দেখতে পাবো। কেস 2 চারিদিকে কন্টিনিউ হয়েছে, কেস 3 হচ্ছে কি শুধু শর্টের দিকে কন্টিনিউ হয়েছে, কেস 4 হচ্ছে শর্ট লং যে কোনো একদিকে কন্টিনিউ হয়েছে, কেস 5 হচ্ছে আমার শুধু লং এর দিকে কন্টিনিউ হয়েছে দুই সাইডে, আর কেস 6 হচ্ছে শুধু এক সাইডে লং এর দিকে কন্টিনিউ হয়েছে, কেস 7 হচ্ছে আমার শুধু শর্ট এক সাইডে আমার কি হয়েছে কন্টিনিউ হয়েছে। আর কেস 9 তো আমরা অলরেডি বললাম, 8 আর 9। সো আমাদের এবার কি করব, আমরা m এর ভ্যালুর হিসাবে একটা নির্দিষ্ট কেসের জন্য আমাদের CA নেগেটিভ বা CB নেগেটিভ এগুলো বের করব। তো আমরা অলরেডি জানি আমাদের যেটা মানে m এর ভ্যালু আমাদের এই এক্সাম্পলের জন্য সেটা হচ্ছে কত 0.8। সো 0.8 এর জন্য আমাদের কয়েক টাইপের কেস ছিল আমরা যদি দেখি, ঠিক আছে। আমাদের এখানে আছে আমাদের এখানে কেস 4 আছে, যেমন কি দুই দিকে আছে সাপোর্ট, দুই দিকে নাই, এটা হচ্ছে মানে কন্টিনিউ হয় নাই স্ল্যাব। কেস 4, কেস 8, কেস 9, কেস 2 এগুলো আছে, তার মানে 2
2 4 8 9 ছোট থেকে বড় এভাবে সিরিয়ালে আমরা কয়েকটা কলাম করে ফেলবো, যতগুলা কেস ততগুলা কলাম এদিকে করলাম। একইভাবে এদিকে আমরা মাইনাস সিএ মাইনাস সিবি সিএডিএল সিবিডিএল সিএএলএল সিবিএলএল এরকম কয়েকটা রো আমরা কি করব, কনসিডার করব। তাহলে এভাবে করলে আমাদের এখন ভেতরে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমরা মূলত বের করব, ঠিক আছে। তো প্রথমে সিএ নেগেটিভ সিবি নেগেটিভ এগুলো আমরা যদি দেখি 0.8 এর জন্য, সো 0.8 এর জন্য সিএ নেগেটিভ, 2 এর জন্য হচ্ছে কত 0.065, 4 এর জন্য 0.071, সো 0.065 0.071। এভাবে 8 এর জন্য 0.055, 9 এর জন্য 0.075, 8 এর জন্য 0.055, 9 এর জন্য 0.075। তো এভাবে করে আমরা কি করলাম, এ এর ভ্যালুগুলো বসাইলাম। একইভাবে বি এর জন্য সেম কি আমরা এই চার্ট থেকে পাবো, বি এর জন্য আমরা এভাবে বসাবো। এটা হচ্ছে কি m ইকুয়ালস 0.8 যখন, ঠিক আছে। সো আমাদের ক্ষেত্রে মোমেন্ট কোএফিশিয়েন্ট আমাদের ডিফারেন্ট আসতে পারে আমাদের স্ল্যাবের ডাইমেনশন অনুযায়ী, সেক্ষেত্রে আমরা ওই নির্দিষ্ট m এর ভ্যালুর হিসাবে আমরা মোমেন্ট কোএফিশিয়েন্টগুলো বের করব, ঠিক আছে। সো আমরা সিএ নেগেটিভ সিবি নেগেটিভ এগুলো বের করছি। একইভাবে আমরা সিএডিএল সিবিডিএল সিএএলএল সিবিএলএল এগুলো বের করব, সেগুলোর জন্য নিচে একইভাবে সিএডিএল যেমন কি সিবিডিএল 0.8, একইভাবে সিএএলএল সিবিএলএল 0.8 এর জন্য সবগুলার ভ্যালু আমরা এভাবে বের করলাম, ঠিক আছে। তো সবগুলো আমরা এখানে বসাবো। বসানোর পরে প্রত্যেকটা রোতে মানে যেমন কি মাইনাস সিএ যেটা এটার জন্য সবচেয়ে ম্যাক্সিমাম যে কোএফিশিয়েন্টের ভ্যালুটা সেটা আমরা কনসিডার করব এখানে এটা। একইভাবে মাইনাস সিবি এর জন্য যদি দেখি পয়েন্ট এখানে হচ্ছে 27 29 41 17, তার মধ্যে 41টা হচ্ছে বড়, তাহলে এটা আমরা কনসিডার করব, মার্ক করে দিলাম। একইভাবে প্রত্যেকটা আমরা কি করব এভাবে মার্ক করব, ঠিক আছে। প্রত্যেকটা আমরা মার্ক করব। সো মার্ক করা হয়ে গেলে এগুলাই হচ্ছে আমাদের কিসের ভ্যালু, মোমেন্ট কোএফিশিয়েন্টগুলোর ভ্যালু। এই যে এগুলো গোল গোল করে দেওয়া আছে আর কি, এখানে মার্ক করা আছে, এগুলো আমরা কনসিডার করতেছি। সিএ এর ভ্যালু হচ্ছে কত 0.075, সিবি এর হচ্ছে 0.041 এভাবে, ঠিক আছে। তো এখন এই ভ্যালুগুলা প্লাস হচ্ছে ডেড লোড লাইভ লোড যেগুলো ছিল প্লাস হচ্ছে স্প্যানের যেটা ডাইমেনশন সেটা ইউজ করে আমরা এখন মোমেন্টগুলো বের করব, ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে মোমেন্ট এর ভ্যালুগুলো বের করব। সো ফার্স্ট অফ অল আমরা প্লাস এম এ যেটা পজিটিভ মোমেন্ট মিড স্প্যানে ওইটা আমরা যদি দেখি সেক্ষেত্রে সিএডিএল সিএএলএল এগুলো বসাচ্ছে। তো সিএডিএল হচ্ছে কত 0.039, তারপর সিএএলএল হচ্ছে 0.048। সো যেহেতু অ্যাবাউট এ বের করতেছি মোমেন্ট আমরা ইন শর্ট ডিরেকশন, তো সেক্ষেত্রে আমরা ওই হিসাবে এই ভ্যালুগুলো বসাচ্ছি। সো ডাব্লিউডিএল ডাব্লিউএলএল সেটা আমরা অলরেডি বের করছি 157.5 আর 160। সেগুলো এরপর হচ্ছে এর ভ্যালু 24 ফিট, সেগুলো বসিয়ে আমরা এখানে মোমেন্ট অ্যাবাউট ইন দ্য শর্ট ডিরেকশন সেটা পজিটিভ মোমেন্ট আমরা পাচ্ছি। একইভাবে এ ডিরেকশনে নেগেটিভ মোমেন্ট যেটা সাপোর্ট মেইনলি কলাম চিন্তা করলে বা আমরা যদি বিম চিন্তা করি সেক্ষেত্রে দুই দিকে সাপোর্ট আছে আমাদের, তো দুই দিকে সাপোর্টে আমাদের নেগেটিভ মোমেন্ট থাকবে, যেটা সেক্ষেত্রে আমাদের সিএ ডাব্লিউ ইউ ইন্টু এস কে আমরা লিখতেছি। তো সিএ হচ্ছে কত 0.075, ডাব্লিউ ইউ হচ্ছে আমাদের টোটাল যেটা লোড ফ্যাক্টর লোড সেটা 317.5 সেটা। সো ওভারঅল এটা বসলে আমরা এম মাইনাস এম এটাও পাচ্ছি। একইভাবে আমরা প্লাস এম বি যেটা সেটা আমরা পাবো সিবিডিএল সব, সেক্ষেত্রে বি ডিরেকশনটা কনসিডার করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা 5.148টা পাবো। সিমিলারলি মাইনাস এম বি যেটা সেটা আমরা বের করব। তো সবগুলোর ভ্যালু আমরা এখানে বের করলাম। যদি দেখি প্রত্যেকটার জন্য আমরা যে ভ্যালুগুলো আছে প্লাস এম এ মাইনাস এম এ প্লাস এম বি মাইনাস এম বি, পজিটিভ নেগেটিভ এ ডিরেকশনে, পজিটিভ নেগেটিভ বি ডিরেকশনে বা লং ডিরেকশনে। সো মোমেন্টগুলো বের করার পরে আমরা এখন রিবারের রিইনফোর্সমেন্ট এরিয়া প্লাস হচ্ছে স্পেসিং কত নাম্বার বার ইউজ করবো সেগুলো আমরা আইডেন্টিফাই করব। ফার্স্ট অফ অল হচ্ছে কি রিভার ফর শর্ট ডিরেকশন
অথবা রিভার ইন শর্ট ডিরেকশন আর কি, সেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল পজিটিভ রিইনফোর্সমেন্ট আমরা বের করতেছি প্লাস পজিটিভ রিইনফোর্স শর্ট ডিরেকশনে আমার রিইনফোর্সমেন্ট ইকুয়ালস হচ্ছে কি m ডিভাইড বাই 0.9 ইন্টু fy ইন্টু d মাইনাস a/2। সো fy এর জায়গায় 60, d এর জায়গায় আমরা এখানে একটা ভ্যালু বসাবো, d টা কত হবে বা a টা কত হবে সেটা আমরা ফার্দার কনসিডার করব। সো d এর ভ্যালু আমরা অলরেডি বের করছি এর আগে, ইফেক্টিভ ডেপথ যেটা d 7.5 ফিট বা কিছু একটা, তো সেটা আমরা এখানে বসাচ্ছি 7.5। আর এর ভ্যালু সেটা হচ্ছে আমরা 1 ইঞ্চ বা সামথিং এরকম 1 ফিট আমরা ধরতে পারি, 1 ইঞ্চ আমরা ধরতে পারি এর ভ্যালু। সো ওভারঅল এখানে আমরা ভ্যালুগুলো বসাবো। আর সো আমরা এর ভ্যালু এখানে 1 ইঞ্চ ধরলে 1 ডিভাইড বাই 2 ইন্টু 12 এভাবে করে আমরা এই ভ্যালুটা পাবো আর কি, সেটা আমরা নিজেদের মতো করে নিব। সো এখানে আমরা ওভারঅল যদি দেখি m এর জায়গায় এখানে উপরে আমরা 7.96 বসাচ্ছি। আর এখানে m ইন্টু 12 বলতে আসলে আমাদের যেটা মোমেন্ট পাউন্ড ফিট বা কিউব ফিটে আছে ওইটাকে ফার্দার আমরা যেটা ফিট আছে সেটাকে ইঞ্চে কনভার্ট করব আর কি। তো ওই জন্য এভাবে করে আমরা জিনিসটা করতেছি। সো আমাদের এখানে নিচের ভ্যালুটা fy হচ্ছে 60 ksi বসেছে, তার মানে উপরেরটা আমরা এই যে কিউব ফিট যেটা ভ্যালু আমরা যদি পজিটিভ m এ চিন্তা করি 7.96, তো 7.96 ইন্টু 12 এভাবে করে আমরা কনসিডার করব, ঠিক আছে। তো এখানে যদি আমরা দেখি ফার্দার আমাদের ভ্যালুটা আলটিমেটলি s এর ভ্যালু আসতেছে 0.244 ইঞ্চেস স্কয়ার পার ফিট। সো এটা আমরা জাস্ট নিজেদের মতো করে ক্যালকুলেট করব। এখানে যেহেতু ইন জেনারেল লেখা আছে, এখানে কিছু টার্ম স্কিপ করা হয়েছে, আমরা জাস্ট নিজেদের মতো করে ভ্যালুগুলো বসাই, ইউনিটগুলো কনসিডার করে আমরা s এর ভ্যালুটা পেয়ে যাব, সেটা আমরা ক্যালকুলেট করব নিজেরা যখন হাতে করব। এরপরে এটা যখন পাবো আমরা আবার এর ভ্যালুটা ফার্দার বের করব, স্মল a যেটা সেটা। তো সেটা ইকুয়ালস হচ্ছে কি ইকুয়ালস sfy 0.85 f prime cp। সো s ইন্টু fy হচ্ছে 60 ডিভাইড বাই 0.85 ইন্টু 3, f prime c হচ্ছে 3 ইন্টু b হচ্ছে কত 12, ঠিক আছে। সো এবার বসানোর পরে 1.96 s বা 0.478 এভাবে আসতেছে, ঠিক আছে। তো এর ভ্যালু এটা প্রায় এটার কাছাকাছি। এখানে a/2 মানে কত, মানে এর অর্ধেক ভ্যালু এখানে আমরা পাচ্ছি আর কি 0.24 বা 0.48 হয়, যেটা এটার কাছাকাছি। তার মানে আমাদের সেট ভ্যালু যেটা আমরা অলরেডি বের করছি সেটা ওকে। কোনো কারণে এটা যদি অনেক বেশি ডিফার করে চেঞ্জ হয়, তো এটা 0.47 না এসে 1 আসলো, তাহলে সেক্ষেত্রে আবার আমাদেরকে এই 1 এর ভ্যালুটা এখানে বসাইতে হবে, এই এর জায়গায় বসাবো। বসায় আমরা ফার্দার কি করব, আবার স্টিলের এরিয়াটা বের করব, ঠিক আছে। সো এটা যদি বের হয়ে যায় আমাদের আমরা মিনিমাম রিইনফোর্সমেন্টও আমরা একইভাবে বের করব, 0.0018 ইন্টু বি 12 ইন্টু টি হচ্ছে 8.5 করলে আমরা 0.1836 পাচ্ছি। তো আমাদের যেহেতু আগের ভ্যালুটা বড়, সেটা হচ্ছে এখানে গভর্ন করবে, সেটাই কন্ট্রোলিং ফ্যাক্টর এখানে, বা সেই ভ্যালুটা আমরা কনসিডার করব। সো 0.244 এটা আমরা এখানে কনসিডার করব। কোনো কারণে যদি মিনিমাম রিইনফোর্সমেন্টটা বড় হয়ে যায় তখন সেটা আমরা কনসিডার করব, ঠিক আছে। সো এটা আমরা কনসিডারেশন রাখতেছি 0.244। এরপর হচ্ছে কি ইউজিং নাম্বার 10 mm বার 10 mm বার যেটা, সো 10 mm বার আমরা এখানে ধরবো 300টা বার 3 mm আর কি, সরি নাম্বার 3 বার যেটা সেটা। তো সেটার জন্য স্পেসিং প্লাস স্পেসিং এর সূত্র হচ্ছে কি s ইকুয়ালস এরিয়া অফ বার ইউজড। 10 mm বারের এরিয়াটা আমরা 0.121 এভাবে করে আমরা এটা পাবো ইঞ্চে, ঠিক আছে। ইঞ্চে স্কয়ারে আমরা এরকম পাবো, সেটা আমরা সেই কনভার্সনটা আমরা ডিরেক্টলি ক্যালকুলেটরে করতে পারবো, বা আমরা ইউনিটগুলো চেঞ্জ করে সেভাবে আমরা বের করবো এটা। সো এটা হচ্ছে 10 mm বারের এরিয়াটা ইঞ্চ স্কয়ারে 0.121 ইন্টু উইথ অফ স্ট্রিপটা আমরা 12 ইঞ্চ ধরবো 1 ফিট, ডিভাইড বাই রিকোয়ার্ড এস হচ্ছে কত 0.244। তো এটা করলে স্পেসিংটা আমরা পাচ্ছি কত 5.95। সো
5.95 সেটাকে রাউন্ড করে আমরা 5.5 ধরতেছি। স্পেসিং এর ক্ষেত্রে যে ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে যদি আমরা কমাই ধরি তাহলে এটা সেফ, ঠিক আছে। এরিয়ার ক্ষেত্রে হচ্ছে কি আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে যদি আমরা একটু বাড়াই ধরি তাহলে সেফ। এরিয়া বেশি ধরলে স্পেসিং কম ধরলে দুইটার ক্ষেত্রে সেফ আর কি, ঠিক আছে। তো বলতেছে কি 5.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার অ্যাট বটম অ্যালং শর্ট ডিরেকশন ক্র্যাঙ্ক 50% বার টু নেগেটিভ জোন। এই জিনিসটা কি, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। তো সেটা হচ্ছে কি আমরা যদি এখন একটু ডিটেইলিং এর ক্ষেত্রে যাই। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই যদি এই 1 দিয়ে যেটা আছে আর কি আমাদের কি করতেছে, আমরা এখানে এই রিইনফোর্সমেন্ট ইয়াগুলো বসাচ্ছি। আমরা এখন যে স্পেসিং 5.5 বা সরি এটা না, আমাদের হচ্ছে এটা এখানে 5.5 যেটা সেটা হচ্ছে আমার একটা সোজা বার চলে যাবে, আরেকটা বার সোজা চলে যাবে, এরকম একটা গেল, এরপর আরেকটা প্রত্যেকটার স্পেসিং হচ্ছে আমার 5.5 করে আর কি। তার মধ্যে 50% আমার ক্র্যাঙ্ক করবে। ধরো এই প্যানেলটাতে টোটাল আমার 6টা বার আছে, ঠিক আছে, 1 2 3 4, এখানে আরেকটা 5 আর হচ্ছে 6, এই 6টা। সো এই 6টা বারের স্পেসিং হচ্ছে কত 5.5 করে। তার মধ্যে 50% আমাদের এই জায়গায় কিন্তু কি আছে, বিম আছে, এদিকেও বিম আছে, এটা ঠিক আছে। সো আমাদের যদি চিন্তা করি এদিক বরাবর আমাদের কি আছে, বিম আছে, এদিক বরাবর বিম আছে, এদিক বরাবর আমরা কি করতেছি এখন রিইনফোর্সমেন্ট গুলো বসাচ্ছি, সোজা চলে যাচ্ছে, এগুলো কিন্তু সোজা কন্টিনিউ হবে, এদিকে সোজা চলে যাবে লাস্ট পর্যন্ত। সো তার মধ্যে 50% আমরা ক্র্যাঙ্ক করব। ক্র্যাঙ্ক বলতে কি, আমরা যদি চিন্তা করি 50% বলতে অল্টারনেট ওয়েতে, মানে ধরো এইটা আমরা এই বারটা আমরা নিচ্ছি, এই বারটা আমরা নিচ্ছি, আর এই বারটা আমরা নিচ্ছি। সো এই তিনটা বারকে আমরা ক্র্যাঙ্ক করব। ক্র্যাঙ্ক বলতে কি, আমরা যখন আমরা যে মাঝামাঝি জায়গা থেকে যখন সাপোর্টের দিকে আসবো সেটাকে উপরের দিকে তুলে, ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে তুলে এরপর সোজা নিয়ে যাব। আবার সাপোর্টের ওই পাশে গেলে, মানে ওই স্প্যানে গেলে, এই স্প্যানে আসলে আবার সেটাকে নিচে নামিয়ে ক্র্যাঙ্ক করে আবার সোজা যাব। আবার সেটাকে ক্র্যাঙ্ক করে উপরে তুলে সাপোর্টে আসলে উপরে তুলে আবার সোজা গিয়ে আবার এরপরের প্যানেলে যদি যাই এখানে আবার নিচে নামিয়ে আবার সোজা চলে যাব। সো এটাই হচ্ছে বিষয় যেটাকে ক্র্যাঙ্ক বলতেছে আর কি। এভাবে করে তারা প্রত্যেকটার জন্য আমরা সেম করব। এটা একইভাবে এটাও সেম কি এভাবে যাবে। তো 50% বলতে কি বা অল্টারনেট বলতে কি, আমরা মাঝখানে একটাকে সোজা নিচ দিয়েই চলে যাবে, এটা যেটা ইফেক্টিভ ডেপথ আমরা নিচের দিকে কনসিডার করতেছি। আর বাকিটা হচ্ছে কি আমার একটা করে উপর দিকে যাবে, এটা গেল। এরপর আমরা যদি এবার 6টার মধ্যে চিন্তা করি, প্রথমটা হচ্ছে সোজা চলে গেছে নিচের দিয়ে, এরপরটা হচ্ছে মাঝখানে নিচের দিকে ছিল কিন্তু এরপর আবার উপর দিকে উঠে গেছে সাপোর্টে এসে, এরপর সোজা চলে গেছে। একইভাবে এরপরটা হচ্ছে কি সোজা নিচের দিকে চলে গেছে, এরপরটা আবার উপর দিকে গেছে, এরপরটা আমার নিচের দিকে গেছে, এরপরটা আমার কি এরকম উপর হয়ে গেছে। তো 50% আমার অল্টারনেট ওয়েতে ক্র্যাঙ্ক হয়েছে। তো অল্টারনেট যেগুলো আছে, ঠিক আছে, যেগুলো ক্র্যাঙ্ক হয়েছে আর কি, সেগুলোর স্পেসিং কত, 5.5 প্লাস 5.5 11 ইঞ্চ না। তো আমরা 11 ইঞ্চটা আমরা এখানে একটা হিসাবের মধ্যে আমাদের লাগবে, সেটা আমরা দেখব। তো আমরা যেটা মিড স্প্যানে আমাদের স্টিল এরিয়াটা সেটা আমরা অলরেডি বের করছি, আর সেখান থেকে যে সাপোর্টে গেলে নেগেটিভ জোনে গেলে যে 50% ক্র্যাঙ্ক হবে সেটা আমরা কনসিডার করছি। সো এরপর আমরা হচ্ছে এখন নেগেটিভ জোনে স্টিলের এরিয়াটা বের করব, রিকোয়ার্ড স্টিলটা। তো নেগেটিভ জোনের ক্ষেত্রে নর্মালি কীরকম হবে, এটা যদি আমার একটা স্ল্যাব হয়, এটা যদি কলাম হয়, তো স্ল্যাবের ক্ষেত্রে প্রথমে মিড স্প্যান যেটা, এটা ধরো এটা একটা কলাম, যদি একটু এদিক সেদিক বেঁকে যাচ্ছে, সো কলাম, এটা একটা কলাম। সো যখন স্ল্যাব মানে মিড স্প্যান আমি যখন থাকবো মাঝামাঝি, সেখানে হচ্ছে আমার রিইনফোর্সমেন্টের নিচের দিকে। এরপর যখন আমি সাপোর্টের কাছাকাছি আসবো সেটা ক্র্যাঙ্ক করে উপরের দিকে গিয়ে এরপরে এরভাবে উপরে চলে যাবে, এরপর আবার নিচের দিকে নামবে, এরপর নিচের দিকে কন্টিনিউ হবে। যেটা আমরা প্রথম যেটা প্লাস এস বের করছি সেখান থেকে আমরা পাবো
পরবর্তীতে আমরা নেগেটিভ জোনে মানে সাপোর্টে ওপরের দিকে যে এক্সট্রা বাদ দিব বা এক্সট্রা মানে আমাদের এখানে টপ বার ইউজ করবো আর কি, সেটা আমরা বের করব এখন। তো সেটা হচ্ছে কীরকম, minus s equals m by 4.5 d minus i by 2, সো 4.5 মানে আমরা জাস্ট এই আগেরটায় 0.9 fy ইন্টু d minus i by 2 এটাই করব। এটা জাস্ট m এর ভ্যালুটা এখানে চেঞ্জ হবে, এক্ষেত্রে m হচ্ছে কত 13.61, সো 13.61 বলতে কোনটা আমাদের এই যে মাইনাস m এ যেটা সেটা, জাস্ট এটা অন্যান্য সব ভ্যালু সেম, সো এটা বসাইলে আমরা মাইনাস এসটা পাবো, ঠিক আছে। সো মাইনাস এসটা পাচ্ছি, এক্ষেত্রে মিনিমাম বের করব আগের মতো সেম, সেক্ষেত্রে কন্ট্রোলিং হচ্ছে এটা মাইনাস এস। সো অলরেডি প্রোভাইডেড বলতেছে, অলরেডি প্রোভাইডেড, আমরা কিন্তু অলরেডি মানে 11 ইঞ্চ স্পেসিংয়ে আমরা উপর দিকে ক্র্যাঙ্ক করে বার নিয়ে গেছি, কিন্তু যখন সাপোর্টে আসছি মিড স্প্যানে সবগুলোই নিচে, কিন্তু সাপোর্টে আসলে এই ওপরের পজিটিভ থেকে কিছু হচ্ছে কি আমরা ক্র্যাঙ্ক করে উপর দিকে নিয়ে গেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে কতটুকু, ওইটা অলরেডি প্রোভাইডেড এস ইকুয়ালস 0.121 ইন্টু 12 মানে 10 mm বার, 12 ইঞ্চ হচ্ছে বি ডিভাইড বাই 11 হচ্ছে তার স্পেসিংটা, মানে একটা ক্র্যাঙ্ক থেকে আরেকটা ক্র্যাঙ্কের স্পেসিং। তো সেটা করলে আমরা অলরেডি প্রোভাইডেড পাচ্ছে কত 0.132, সো উপরের দিকে অলরেডি সাপোর্টে 1.132 বসানো হয়ে গেছে, তাহলে রিমেনিং আর কত বসাইতে হবে, সেটা হচ্ছে এক্সট্রা টপ রিকোয়ার্ড ইকুয়ালস যেটা আমাদের টোটাল রিকোয়ার্ড যেটা 0.427 মাইনাস 0.132 করলে 0.295 পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের যেটা এক্সট্রা টপ যেটা আমাদের দিতে হবে, ঠিক আছে। এবং সেটার ক্ষেত্রে স্পেসিংটা আগের মতো সেম, আমরা এখানে যেভাবে আছে এস ইকুয়ালস এরিয়া অফ বার যে 10 mm বার হয় 0.121 ইন্টু 12 ডিভাইড বাই রিকোয়ার্ড এস, এক্ষেত্রে সেটা হচ্ছে কত 0.295 করলে আমরা এস এর ভ্যালু পাবো 4.92 অথবা 4.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার এক্সট্রা টপ আমরা ধরবো, সেটা হচ্ছে আমার কি শর্ট ডিরেকশনে এক্সট্রা টপ যেটা দিতে হবে সেটা। তার মানে শর্ট ডিরেকশন এক্সট্রা টপ বলতে কোন জায়গায়, নেগেটিভ জোনে, ঠিক আছে, সাপোর্টে। একইভাবে লং ডিরেকশনেও আমরা একইভাবে বের করব পুরো জিনিসটা। তো ফাইনালি আমরা যখন ডিটেলিংয়ে যাব, আমি ডিটেলিংটা একটু করে বলতেছি, তাহলে আমাদের এখানে 4 টাইপের আমরা রিইনফোর্সমেন্টের মানে ওভারঅল স্পেসিং আর ভ্যালু আমরা পাইছিলাম। সো আমরা যদি এখন দেখি ডিটেলিংটার ক্ষেত্রে, দেখো ফার্স্ট অফ অল 1 2 3 4 এভাবে করে আছে, তার আগে হচ্ছে কি আমাদের লং ডিরেকশন আর শর্ট ডিরেকশনের বিষয়টা বুঝতে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে এদিক বরাবর 24 ফিট 24 ফিট 24 ফিট যেটা আমরা অলরেডি জানি এ এর ভ্যালু আর কি, আর এদিক বরাবর হচ্ছে কি 30 ফিট 30 ফিট 30 ফিট। আমাদের ক্ষেত্রে এক একটা স্প্যান ইরেগুলারও হতে পারে, এটা 30 ফিট, এটা 20 ফিট, এটা 15 ফিট, এভাবেও হইতে পারে, সমস্যা নাই, যেভাবে হোক। সো এরপরে আমরা যদি ওয়ানটা দেখি, ওয়ানটা হচ্ছে কি এই বরাবর মানে আমার শর্ট ডিরেকশন বরাবর, ঠিক আছে, এই বরাবর উপর নিচ এ বরাবর আমরা কত 7.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার স্পেসিংয়ে আমরা এই মেইন বারগুলো বসাবো, ঠিক আছে। আমরা এখানে এগুলো বসাবো, এই জায়গায় বসাতে থাকবো সিরিয়ালি আমরা চলে যাব। তার মধ্যে 50% আমরা কি করব, ক্র্যাঙ্ক করব, যেমন কি একটা যদি আমাদের সোজা নিচের দিকে যায় আর একটা হচ্ছে কি ক্র্যাঙ্ক করে যাবে, ঠিক আছে। এখন ক্র্যাঙ্কের ভ্যালুটা কীরকম হবে সেটা এখানে আমাদের বলা আছে, সেটা আমরা দেখব। সেটা হচ্ছে যেমন কি যদি সেটা কি হয় মানে আমাদের এইচ হয়, এইচ থেকে হচ্ছে কত L/7, ঠিক আছে, এইচ থেকে হচ্ছে আমাদের L/7, আর যদি ভেতরে হয় ইন্টেরিয়র হয় তাহলে L/4, L হচ্ছে কি আমার ওই স্প্যানের যেটা লেন্থ সেটা, যেমন এই ক্ষেত্রে 30 ফিট, সো 30/7 করলে 4 ফিট 4 ইঞ্চ হয় এটা। সো এতটুকু ডিস্টেন্সে গিয়ে সেটা আমার ক্র্যাঙ্ক হবে, ঠিক আছে, ক্র্যাঙ্কটা স্টার্ট হবে আর কি, সেটা হচ্ছে 1। এবার 2 হচ্ছে কি এক্সট্রা টপ যেটা আমরা দিব এই বরাবর, এখানে হচ্ছে সাপোর্ট, এখানে আছে সাপোর্ট, তো সাপোর্ট আমরা কি দিচ্ছি ক্র্যাঙ্কের সাথে সাথে এক্সট্রা টপ দিচ্ছিলাম, যেটা 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার স্পেসিংয়ে হতে পারে, যেটা আমরা ক্যালকুলেট করে পাবো আর কি। সেটা লং এর ক্ষেত্রে মানে নিচে আমরা আমি বলি নাই আর কি, সেম আগের মতো এই লং এর ক্ষেত্রে আমরা বের করছি। সো এক্সট্রা টপ বের করছি, তারপর হচ্ছে রেগুলার যেটা বার সেটা কত স্পেসিং হবে সেটা এখানে বের করা হয়েছে আর কি।
সো এক্সট্রা টপের ক্ষেত্রেও এক্সট্রা টপের ডিস্টেন্স কতটুকু হবে সেটা আমরা এখানে বের করতে পারবো। যেমন কি সেটা হচ্ছে কি সাপোর্ট থেকে মানে সাপোর্ট এখান থেকে হচ্ছে আমার L/3 ডিস্টেন্স, আর যদি H হয় তাহলে L/4। একইভাবে 3 আর 4 যেগুলো এগুলো সেম। 3 হচ্ছে কি আমার এই বারগুলা মেইন, আমরা যে মেইন বারগুলো বের করতেছিলাম এস বি আর কি, সেটা হচ্ছে সেটার স্পেসিংটা মানে কোন দিকে হবে সেটার ডাইরেকশনটা দেখানো হয়েছে। আর 4 হচ্ছে কি আমার ওই বরাবর মানে লং ডিরেকশন বরাবর আমার এক্সট্রা বার যেগুলো দিব এক্সট্রা টপ সেগুলা, ঠিক আছে, সেগুলো হচ্ছে 4.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। আর লং ইয়াগুলো হচ্ছে আমাদের লং যেগুলো মেইন বার সেগুলো হচ্ছে 5.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার, যেটা আমরা অলরেডি বের করছিলাম 5.5 আর কত 4.5, ঠিক আছে। তো এটা হচ্ছে ওভারঅল আমাদের ডিটেইলিং। তো আমি এগুলো আসলে অনেক কিছু বিষয় একসাথে বলে ফেলছি, লং একটা ভিডিও হয়ে গেছে। তো সবাই একটু ধৈর্য সহকারে যারা দেখছো ধন্যবাদ। এখন ফার্দার তোমরা যেটা করবে তোমাদের নিজেদের মতো করে একটা প্ল্যান করবে, নিজেদের মতো করে এরকম একটা প্ল্যান। এখানে অনেকগুলো কলাম আছে, তোমরা আর একটু সিম্পল প্ল্যান করবে। তোমরা অটোক্যাডে অলরেডি করছো, সেখান থেকে একটা জাস্ট সিম্পলি কয়েকটা 9টা 12টা কলাম হয় এরকম একটা প্ল্যান তোমরা নিবে। সো ওই যেখানে স্টেয়ারটা আছে আর কি, সো ওই কলামের অনুযায়ী তোমরা বিম লেআউট, তারপর হচ্ছে এরকম স্ল্যাবের কেস লেআউটটা তোমরা করিও। তো এটা করার পরে এগুলো হচ্ছে তোমার কি হবে, তোমার এক্সপেরিমেন্ট 1 এর মধ্যে পড়বে এগুলা, ঠিক আছে। এবার এক্সপেরিমেন্ট 2 তে হচ্ছে কি তোমরা এইখানে যেরকম আছে আমাদের যে এই পিডিএফটা আমি শেয়ার করে দিব, এই পিডিএফ এর মধ্যে যে এক্সাম্পলটা আছে এই এক্সাম্পলটা ফলো করে তোমরা তোমাদের মানে প্ল্যান অনুযায়ী, প্ল্যানের ডাইমেনশন অনুযায়ী সেখানে তোমরা যেরকম কলাম ধরতেছো সেই কলামের সাইজ অনুযায়ী ওভারঅল, বা তোমাদের এফ প্রাইম সে এফ ওয়াই এগুলোও চেঞ্জ হতে পারে। তো ওভারঅল ওইগুলো অনুযায়ী তোমরা এখানে কেস ডিটারমাইন করে ফার্দার থিকনেস, ফ্যাক্টর লোড সব কিছু, এরপর মোমেন্ট সব বের করে, এরপর সব কিছু বের করার পরে ফাইনালি তোমরা এরকম ডিটেলিং একটা দেখাবে আর কি, ঠিক আছে। এটা অবশ্যই সবাইকে দেখাতে হবে, সেটা হাতে আঁকতে পারো, অটোক্যাডে করলে ভালো হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্সপেরিমেন্ট 2 হবে স্ল্যাব ডিজাইন, যেটা আমি অলরেডি শুরুতে দেখাইছিলাম ইন্ডেক্সটা। সো এটা হচ্ছে কি হবে, এক্সপেরিমেন্ট 2 হবে। এই দুইটা এক্সপেরিমেন্ট তোমরা নেক্সট উইকে অবশ্যই করে নিয়ে আসবে, কারণ তোমরা সময় পাবে না। সময় না পাওয়ার কারণটা আমি সিআরকে বলে দিচ্ছি, মানে আসলে খুব বেশি তোমরা সময় পাবে না, তোমাদেরকে ওই জন্য দ্রুত এগুলো করে জমা দিতে হবে আর কি। তো তোমরা এই ভিডিওটা দেখিও, ফার্দার নিজেরা অবশ্যই পড়বে। নিজেরা পড়ার পরে তোমরা কি করবে, আমার এই ভিডিওটা যেখানে যেখানে মনে হবে ফলো করার প্রয়োজন করতে পারো, অথবা পুরো ভিডিও দেখতে পারলে পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ। এরপরে ফার্দার তোমাদের সাথে ক্লাসে দেখা হবে, কথা হবে।